কি বলছো এসব ব্ল্যাক ম্যাজিক ফ্যাজিক কি বলছো? বুঝলাম, তার মানে এখন তুমি মেঘের কথা বেশি বিশ্বাস করবে? তুমিও ভাবির মতো হয়ে গেলে, তাই তো? তোমার সাথে এখন আমি কথা বলবো না, সেই মনের অবস্থা তোমার নেই। তুমি সুস্থ হও, তারপর তোমার সাথে কথা বলবো। যাও ওঠো, হাত মুখ ধুয়ে এসো, আমি জলখাবার নিয়ে আসছি। পাগলামি করিস না মা, কেন এরকম করিস বলতো? তুই কিছু হলে কি হবে বলতো আমার? জীবনটাকে নিয়ে ছেলে খেলা করিস না মা। তোর কিছু হলে আমি খুব কষ্ট পাই, আমার খুব চিন্তা হয় মা। লক্ষ্মী সোনামে, যা মা, উঠে হাত মুখ ধুয়ে নে। তোর খুব ফেভারিট খাবার বানিয়েছি আমি এক্ষুনি নিয়ে আসছি, কেমন? লক্ষ্মী কি খুঁজছিস? আমার ফোনটা কোথায়? চেষ্টা করেছিলি তো আমার ফোন থেকে ফাইলগুলো ডিলিট করার, চুরি করার চেষ্টা করেছিলি, পারিসনি। কেন বলতো? কারণ এবার আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছি। হ্যাঁ, মেঘ, সব তাস এখনো শেষ হয়ে যায়নি। নীলকে শেষ করার তাস এখনো আমার কাছে আছে। তবে ওই ওষুধটা আগে আমি তোর উপর টেস্ট করব, দেখবো কি রেজাল্ট হয়। আমি তো জানি মেঘ, তুই এখনো নীলের গলা জড়িয়ে প্রেম করার জন্য তৈরি হচ্ছিস। এবার দেখ সেই প্রেম আমি কিভাবে জমিয়ে দিই, একদম ফ্রোজেন করে দিই। শুধু আমার জন্যে, শুধু আমার জন্যে, আমার ভুলের জন্যে এই আমার ছোট্ট মেয়েটার আজ এই অবস্থা। এত কষ্ট পাচ্ছে আমার মেয়েটা। ঈশ্বর যেন এই জন্য আমাকে কোনোদিন ক্ষমা না করেন। বৌদি, এ তুমি কি বলছো? ঠিকই বলছি ভাস্কর। তুমি কেন এভাবে ভাবছো জেঠিমণি? দোষ কি তোমার একার? আমিও তো কত জেদ করেছিলাম। আর তুমি কি করবে বলো? তুমি তো বুঝতে পারোনি। তুমি তো আমার ভালোই চেয়েছিলে জেঠিমণি। আমরা সবাই আসলে একটা অন্ধকারের মধ্যে ঢুকে গিয়েছিলাম। না রে, তোরা সবাই কেউ জেঠিমনির ওপর, তুমি তোমার বৌদির ওপর, আর এই যে আমাদের ছোট, সে তার দিদি ভাইয়ের ওপর সমস্ত ডিসিশনের ভারটা ছেড়ে দিয়েছিল। এতটাই ভরসা। কিন্তু আমি তো ভরসা করার যোগ্য নই, আমার তো সে ক্ষমতাই নেই, সেটা তো বুঝিনি। আমার অহংবোধে আমার মনে হতো আমি যা ভাবছি সেটাই ঠিক, বাকিটা সব ভুল। দিদি ভাই, তুমি এভাবে নিজের ইগোতে যে মানুষ এইভাবে অন্ধ হয়ে থাকে, সে কখনো পরিবারের আর কারুর ভালো তার নিজের ইগোর সামনে রাখতে পারে না। আমিও পারিনি। মেঘ আমার ইগো হার্ট করেছিল, তাই জন্য আমি আমার সবটুকু দিয়ে ওকে একেবারে ক্ষত বিক্ষত করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে ছেড়েছি। আর নীলের জীবন থেকেও তাকে তাড়িয়ে ছেড়েছি। আমি যেহেতু ময়ূরীকে চুজ করেছিলাম, তাই তার সমস্ত অন্যায়, সমস্ত ভুল আমি সাপোর্ট করে গেছি। আমি দিনের পর দিন তাকে কেন প্রশ্রয় দিয়েছি? কেন? কারণ সেটা আমার ইগোকে স্যাটিসফাই করছে তো, তাই। আমি আমার
ছেলের জীবনটাকে একেবারে নরক করে দিয়েছি। তাকে সংসার করতে দিইনি শুধুমাত্র আমার ইগোর কারণে। তাকে আমি একটা ইভিলের দিকে ঠেলে দিয়েছি। ময়ূরী তো বিশ্বাসের অযোগ্য। তা সত্ত্বেও তার বিশ্বাসের অযোগ্য কথাগুলোকেই আমি বিশ্বাস করেছি। রূপ সম্পর্কে একটা খোঁজ খবর আমি কিচ্ছু নিইনি। কি না ময়ূরী বলেছে সে ভালো ছেলে। হায় ভগবান, মানুষ কি করে একটা মানুষ এত ভুল করতে পারে, এত অন্যায় করতে পারে? তুমি কেন নিজেকে একা দোষ দিচ্ছ বলো? দোষ তো তোমার একার নয়, দোষ তো আমরা সকলে করেছি, তাই না বলো? কিন্তু দোষ যে আমার সব থেকে বেশি ছোট। আমি নিজে যদি গিনিকে বলতাম যে গিনি, যে ছেলে সম্পর্কে এত নেগেটিভ কথা উঠছে তার সম্পর্কে আগে একটু খোঁজ খবর নেওয়া যাক, তাহলে তো আর এই কাণ্ডটা ঘটতো না। আর রূপের এই চেহারা যদি গিনি বিয়ের আগে জানতো তাহলে তো ও বুঝতো, তাহলে তো বিয়েটা হতো না, আর ওকে আজকের দিনটা আর দেখতে হতো না। আর দেখ, যে মেয়েটাকে আমরা এত দূর করতাম সেই মেয়েটাই কিন্তু শেষ পর্যন্ত এসে গিনিকে বাঁচালো। জেঠিমণি, এইটা তোমাকে করতেই হবে। মেঘকে বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। আমাদের সকলের জন্যই তো মেঘ আর দাদা ভাই ছাড়াছাড়ি হয়েছে বলো। আমাদের সকলকে মিলেই মেঘকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে। সকাল থেকে আমি 3 বার তাকে ফোন করেছি, কিন্তু সে বোধহয় আমার নাম্বারটা দেখছে বলে তুলছে না। তবে আমি হয়তো ছেড়ে দেবার মানুষ নই, আমি ওর সঙ্গে কথা বলবই। আর আমি এও জানি যে আমি ওর কাছে ক্ষমা চাইলে ও নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দেবে না। अरे रेडी? রেডি বাপি। আর দিদি ভাই এখন ঠিক আছে তো? না রে, ওকে ঠিক থাকা বলে না। সবচাইতে ডিস্টার্বিং ব্যাপার কি বলতো, ওর মধ্যে কোনো অনুশোচনা নেই। একবারও মনে হচ্ছে না যে ওকে নিজেকে শোধরাতে হবে। একবারও মনে হচ্ছে না যে যা করেছি ভুল করেছি। এখন ওর মধ্যে মাথায় ঘুরে চলেছে আমি এর তাই ক্ষতি করব, ওর তাই ক্ষতি করব। অবসেসড। ওর মনে হচ্ছে যা কিছু হচ্ছে সব ওর সর্বনাশ করবার জন্য হচ্ছে। এটাই আমিও বুঝতে পারি না বাপি। দিদিভাই যে কেন নিজের জীবনের প্রতিদ্বন্দ্বী ভেবে নিল আমাকে, আমি বুঝতে পারি না। যাকে তুমি এত টেনশন করো না। আমি যাই করি না কেন ওর মনে হয় যে আমি ওটার এগেনস্টে করছি। আমি তো অনেকবার বুঝিয়েছি, বলো না বুঝলে আমি কি করতে পারি। চল, দেরি হয়ে যাবে। চলো। একটা কথা বলি? হ্যাঁ বলো। সেটাকে আবার আমার জিজ্ঞেস করে বলবে নাকি? কালকে তোর জন্য আমার খুব গর্ববোধ হয়েছে। গর্ববোধ? আমার মেয়ে রেকর্ড নাম্বার পাবে পরীক্ষায়, সবার থেকে ভালো গান গাইবে, এটাতে আমি খুব একটা আশ্চর্য হই না। কিন্তু কাল তুই যা করেছিস, যে উপস্থিত বুদ্ধি, যে সাহস তুই দেখিয়েছিস, তাতে আমি সত্যিই গর্বিত। আমার মেয়ে নিজের জীবনের পরোয়া না করে অন্যের জন্য ঝাঁপিয়ে পড়েছে এইভাবে। আপনি এবার কিন্তু
আমি এম্বারেসড হচ্ছি। তাহলে একটা অন্য কথা বলি। আর কোনো কথা নয়, দেরি হয়ে যাচ্ছে। শোন না, শোন না, বলো। কালকে আমার একটু দুঃখও হয়েছে। না, তুই পুলিশকে জানালি, নীলকে জানালি, আমার কথা মনে পড়লো না? আর জিষ্ণু ফোন করে না জানালে তো আমি তো জানতেই পারতাম না। কি মুশকিল বলো তো বাপি, গিনি নীলের বোন, এখন নীলকে তো ডাকতেই হবে। হ্যাঁ, সে তো ডাকতেই হবে। বাপি তো এলেবেলে, বাপিকে ডেকে লাভ কি? বাপি, এবার কিন্তু তুমি আমার লেগ পুল করছো, দেখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চল। কাটবি না। কে ফোন করছে? কেউ না, তুমি চলো। নীল? না, নীল না, ও কাল করেছিল কিন্তু আমি ধরিনি। এখন কে করছে? নীলের মা, উনি সকাল থেকে ফোন করেই যাচ্ছেন। আমাকে দে। আপনি ছাড়ো না, কোনো দরকার নেই, কথা বলতে হবে না। দরকার আছে, দে। হ্যালো মেঘ। মেঘ, আমি জানি তোমার ক্ষোভের অনেক কারণ আছে মেঘ। তুমি যে আমার ফোনটা ধরছো না তার তো কারণ আছে, আমি জানি। তোমার রাগের অনেক কারণ আছে, আমি জানি মেঘ। আমি ভুল করেছি, আমি খুব ভুল করেছি। ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি মানুষ চিনতে ডাহা ভুল করেছে, আর সেটা তোমার কাছে স্বীকার করছি মেঘ। দেখুন, আপনি মানুষ চিনতে ভুল করেছেন কি করেননি সেটা আমি জানি না, কিন্তু আমি যে বিরাট বড় একটা ভুল করে ফেলেছি সেটা আমি জানি। এনিওয়ে, আপনার কি অন্য কোনো কথা বলার আছে তাহলে বলুন, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোবো, আমি ফোনটা রাখছি। হ্যাঁ মেঘ, আমি জানি তোমার সঙ্গে চরম অন্যায় হয়েছে, আমি জানি, কিন্তু তবুও আমি তোমাকে অনুরোধ করছি মেঘ, তুমি যদি পারো প্লিজ এগুলোকে ভুলে গিয়ে তোমার জীবনটাকে আবার নতুন করে শুরু করো। হ্যাঁ, আমিও সেই চেষ্টাই করছি ডক্টর গাঙ্গুলি। আমিও চাইছি যে আমার জীবনে যা যা ঘটেছে সেগুলোকে ভুলে যেতে। ওগুলো আমার জীবনের নাইটমেয়ার। মেঘ প্লিজ এভাবে বলো না, প্লিজ। দেখো, আমি হয়তো তোমাকে মেনে নিতে পারিনি, আমি আমার মনের দরজাগুলো সব বন্ধ করে রেখেছিলাম, তাই জন্য আমি তোমাকে মানতে পারিনি। আমার নিজেরই ভুলে তোমাকে আমি মন খুলে মেনে নিতে পারিনি, কিন্তু এটা তো আমি অস্বীকার করতে পারি না, রাদার তুমিও অস্বীকার করতে পারো না যে তুমি আর নীল একে অপরকে ভালোবেসেছিল। তো তোমরা দুজনে নিজেদের জীবন নিয়ে অনেক কিছু ভেবেছিলে, সেগুলো নানান কারণে সত্যি হয়ে উঠতে পারলো না। মেঘ প্লিজ প্লিজ এই পুরনো তিক্ততাগুলো ভুলে যাও। তোমার আর নীলের একসঙ্গে দেখা স্বপ্নগুলোকে প্লিজ মিথ্যে হয়ে যেতে দিও না। আপনার কথাগুলো আমি ঠিক বুঝতে পারছি না। মেঘ প্লিজ প্লিজ, তুমি এভাবে সব কিছুর থেকে মুখ ফিরিয়ে নিও না। এই গাঙ্গুলি পরিবারের তোমাকে প্রয়োজন রয়েছে মেঘ। ভুল করছেন, গাঙ্গুলি পরিবারের আমাকে প্রয়োজন নেই, আর আমারও আপনার পরিবারকে কোনো প্রয়োজন নেই। মেঘ, আমি তো আমার সব ভুল, আমার সব অন্যায় তোমার কাছে স্বীকার করছি। তুমি প্লিজ তোমার মনের থেকে এই ক্ষোভগুলো সরিয়ে দাও প্লিজ। তোমার আর নীলের যৌথ জীবন সেটা শুরু হবার আগেই এমন করে শেষ হয়ে যেতে দিও না প্লিজ। আমাদের গোটা পরিবার মেঘ নিজেদের ভুল বুঝতে পেরেছে। ময়ূরীর আসল চেহারা আমাদের সামনে। এক মিনিট ডক্টর গাঙ্গুলি, ময়ূরীর আসল চেহারা বলতে? সেই প্রশ্ন তুমি করছো, সেটা তো তুমি সব থেকে বেশি জানো, সব থেকে ভালোভাবে তো তুমিই জানো। তুমি তোর মিথ্যের সব থেকে বড় শিকার। ওর এই ম্যানিপুলেশনের জন্যই তো তোমার জীবনটা ছারখার হয়ে গেছে, তোমার সংসার, তোমার স্বপ্ন সমস্ত ভেঙে চুরমার হয়ে গেছে। আমার দিদিভাই কিন্তু আসলে সেই মেয়েটা যাকে আপনার ছেলে বলেছিল যে বিয়ে করবে,
সে সেদিন রাতে বিয়ে করবে বলে তৈরি হয়েছিল, সেটা আমার দিদিভাই, যার সঙ্গে আপনার ছেলে প্রতারণা করেছিল। সেটাই আসল ময়ূরী ডক্টর গাঙ্গুলি। হয়তো সে স্বার্থপর ছিল, সেলফ সেন্টার ছিল, কিন্তু সে অপরাধী ছিল না। তাকে অপরাধী বানিয়েছে আপনার ছেলের ওই একদিনের হটকারিতা। আজ যে দিদিভাইয়ের কথা আপনারা বলছেন না আমাকে, বলছেন যে সে নাকি খারাপ, মেঘ তুমি ভালো বলতে আমার কাছে ছুটে আসছেন। একটা কথা বলে রাখি, সেই দিদিভাই কিন্তু আমার দিদিভাই নয়। এটা নীলের তৈরি করা একজন মানুষ। এই আমার দিদিভাই নয় ডক্টর গাঙ্গুলি। মেঘ, এই নিয়ে আমরা তোমার সঙ্গে না, আমি তোমার সঙ্গে আলাদাভাবে কথা বলবো। আমি কথা বলবো তোমার সঙ্গে, কিন্তু তার আগে মেঘ, তুমি প্লিজ এই বাড়িতে ফিরে এসো। তুমি চলে এসো মেঘ, প্লিজ। আমি তোমাকে নতুন করে বরণ করে নেবো এই সংসারে। মেঘ, এটা তোমার সংসার, তোমার জায়গা। তুমি ফিরে এসো। আমি ক্ষমা চাইছি তোমার কাছে। ডক্টর গাঙ্গুলি, আমি মেঘের বাবা বলছি। আমি আপনাদের কথোপকথন পুরোটাই শুনেছি। ইনফ্যাক্ট আমি ওকে ফোনটা ধরতে বললাম, ও ফোন ধরতে চাইছিল না, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে ফোনটা ধরতে বলে আমি ভুল করেছিলাম। আমি জানি আপনাদের পুরো পরিবারের আমাদের উপর রাগ থাকার যথেষ্ট কারণ আছে। শুনুন ডক্টর গাঙ্গুলি, রাগ করার মতো বালখিল্য মানসিকতা আমার মেয়েরও নেই, আমারও নেই। আর মাপ চাওয়ার ব্যাপার সে তো কালকে হয়ে গেছে অনেকবার ও বাড়িতে, নতুন করে তো আর মাপ চাইবার কিচ্ছু নেই। অনিন্দবাবু, আপনি প্লিজ মেঘকে রাজি করান এই বাড়িতে ফিরে আসতে। এইটাই তো ওর বাড়ি। না ডক্টর গাঙ্গুলি, ওটা আপনাদের বাড়ি, আমার মেয়ের বাড়ি নয়। যে বাড়ি থেকে ওকে তাড়িয়ে দেওয়ার সাহস রাখে কেউ, সেটা ওর বাড়ি হতে পারে না। ওর বাড়ি এইটা, যেখানে ও জন্মেছে, বড় হয়েছে, যেখানে যে বাড়িতে ওর সকলের সঙ্গে সমান অধিকার। আমি তো নই এই বাড়িতে, আর কেউ নেই যে ওকে এই বাড়ি থেকে তাড়াতে পারে। ও অন্য কারোকে এই বাড়িতে আশ্রয় দিতে পারে, কিন্তু আশ্রয়হীন ওকে কেউ করতে পারে না। এই অধিকারটা যার থাকে, যদি থাকে, তাহলে সেই বাড়িটা তখন নিজের বাড়ি হয়। আচ্ছা, আর একটা কথা, আপনি যখন ওই বাড়িতে ওকে ফিরে যেতে বললেন যে আপনারা মাপ চাইবেন ওর কাছে ফিরে গেলে, আপনি তখন কি ভেবেছিলেন? ও যাবে? আপনার কি মনে হয়েছে যে মেঘ অত্যন্ত আত্মমর্যাদাহীন একটি মানুষ, যাকে আপনারা যখন খুশি তাড়িয়ে দিতে পারেন, আপনাদের বাড়ি থেকে সে সব কিছু নিয়ে বেরিয়ে আসবে, তারপর হঠাৎ কোনো সময় আপনাদের মনে হবে যে আপনারা ভুল করেছেন, তখন আবার ফোন করে বলবেন যে তুমি চলে এসো, তোমার কাছে আমরা মাপ চেয়ে নেব, তোমাকে বরণ করে নিয়ে আমরা তোমাকে ধন্য করব। অনিন্দবাবু, প্লিজ প্লিজ আপনি এইভাবে কথা বলবেন না। তাহলে কিভাবে বলবো বলুন তো ডক্টর গাঙ্গুলি? কিভাবে বললে আপনি বুঝতে পারবেন যে আত্মসম্মান বলে একটা জিনিস আছে এবং সেটা আমার মেয়ের মধ্যে অত্যন্ত প্রবল? আপনার এইভাবে ডাকা ওর সম্মানহানি ঘটাচ্ছে। তাই আমি চাইবো যে ভবিষ্যতে এইরকমভাবে ওকে ফোন করে আপনি বিরক্ত করবেন না প্লিজ। কি ভাবেন বলুন তো আপনারা নিজেদেরকে? প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আপনি এইভাবে ফোন করে ভবিষ্যতে আমার মেয়েকে এই ধরনের কথা কখনো বলবেন না। যাবি না তুই, ওই বাড়িতে আর তোর যাবার দরকার নেই। রাজি হলো না তো? না, রাজি হয়নি। ওর মধ্যে একটা স্ট্রং রিপালশন তৈরি হয়েছে, সেটা হওয়াটাই তো স্বাভাবিক।
আর এই স্ট্রং রিপালশনটা যদি সরানো না যায় তাহলে 8 তারিখে যে অঘটনটা ঘটার সেটা ঘটে যাবে। না না না, সেটা কিছুতেই হতে পারে না। মেঘকে মেঘকে আমাদের বাড়িতে ফিরিয়ে আনতেই হবে ভাবি, যে করেই হোক। দেখো, মেঘ আর দাদা ভাইয়ের এই পুরো ভুল বোঝাবুঝিটার মধ্যে তো আমার একটা বড় ভূমিকা আছে, তাই না? আমি সব সময় মেঘের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, কোনোদিন একটা ভালো কথাও বলিনি ওর সঙ্গে, সব সময় অপমান করেছি। অথচ ও এত বড় একটা রিস্ক নিয়ে আমাকেই নরক থেকে বের করে আনলো, আমার জন্য ওইভাবে ছুটে গেল। মেঘকে এই বাড়িতে ফিরিয়ে আনতে না পারলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমাকে কিনি তুই সব মুছে ফেলেছি। দিদিভাই, ছোট মেয়ে কি আমার ভুল শুধরে নেবার সুযোগটুকু দেবে না? জেঠিমণি প্লিজ, এভাবে হাল ছেড়ে দিও না। আমাদের যে করেই হোক মেঘকে ফিরিয়ে আনতেই হবে। মেঘ ফিরবে না। মেঘ চুপচাপ হতে পারে, ও খুব বেশি আউটস্পোকেন না হতে পারে, কিন্তু ও খুব জেদি, ভীষণ রকম জেদি। ও নাকি দাদাভাইকে বলেছে যে ওদের মধ্যে সব কথা মরে গেছে, সেগুলো জমে নাকি পাহাড় হয়ে গেছে, আর সেই মরা কথাগুলো আর কখনো জ্যান্ত হবে না। গিনি ওদের মধ্যে মহাসাগরের মতো দূরত্ব তৈরি হয়েছে, যেটা পার করা অসম্ভব। মেঘ যদি জেদি হয় তাহলে আমিও জেদি। আমি যাব, ওখানে গিয়ে দরকার হলে ওকে বোঝাবো, ওর সঙ্গে কথা বলবো।